ড্রয়িং রুমের ভারী পর্দাগুলো টেনে বন্ধ করে রাখা, ঝাড়বাতির সাদা আলোয় পুরো ঘরটা ঝলমলে আলোয় ডুবে আছে। ড্রয়িং রুমের এক কোণে রাখা সোফার ওপর নববধূর সাজে বসে আছে মধু। ভারী লাল বেনারসি শাড়িটা ওর শরীরের সঙ্গে বেমানান ঠেকছে। সোনালী কাজের ওড়নাটা মাথা থেকে পিছলে নেমে এসেছে কাঁধে। ফুপিয়ে ফুপিয়ে কান্নার ফলে চোখ দুটো ফুলে লালচে বর্ণ ধারণ করেছে। মধুর পাশে বসে আছে নাইভ। ঠান্ডা হিসেবি দৃষ্টিতে সে মধুর দিকে তাকিয়ে আছে, ঠিক যেন শিকারী তার আসন্ন শিকারের অপেক্ষায়। ওদের সামনের সোফায় বসে আছেন কাজী সাহেব। গায়ে সাদা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। কাজী মনোযোগ দিয়ে একের পর এক কাগজ উল্টে পাল্টে দেখছে। নাম, ঠিকানা, সাক্ষী, কাবিননামা সব ঠিকঠাক আছে কিনা যাচাই করে নিচ্ছে বারবার। কিছুক্ষণ পর কাজী সাহেব কাগজগুলো টেবিলে গুছিয়ে রেখে বিয়ের প্রক্রিয়া শুরু করতে উদ্যত হলো। তাহলে আমরা এখন বিয়ের কার্যক্রম শুরু করতে পারি? ঠিক তখনই নাইব হাত তুলে ওনাকে থামিয়ে দিল। কাজী বিস্ময়ে নিয়ে তাকালো। নাইব কিছু না বলে ডান দিকে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে ইশারা করলো। মুহূর্তের মধ্যে গার্ড এগিয়ে এসে একটা মোটা ফাইল নাইবের হাতে তুলে দিল। নাইব ফাইলটা সামনের টেবিলের ওপরে নামিয়ে রেখে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে ডিভোর্স পেপার আছে। আগে মধুর আর ওর বর্তমান স্বামীর জাওয়াদের ডিভোর্স হবে, আর তারপর আমাদের বিয়ের কার্যক্রম শুরু হবে। কাজী সাহেব বাকরুদ্ধ হয়ে গেল। উনি হতভম্ব কণ্ঠে শুধালো, মানে কি বলছেন এসব? মেয়েটা তাহলে বিবাহিত? কাজী এবার পূর্ণ দৃষ্টিতে মধুর দিকে তাকালো। এই জন্য মেয়েটা এমন করে কাঁদছে? নাইব নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ, তাই তো আগে ডিভোর্স হবে, পরে বিয়ে। মধু নিশ্চল ভঙ্গিতে বসে রইল। চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। মনে হচ্ছে প্রাণটা বুঝি শরীর ছেড়ে বেরিয়ে গেছে। এই জানোয়ারটা ওকে ব্ল্যাকমেল করে এক প্রকার ভেঙে গুঁড়িয়ে দিয়ে ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নাইব মধুর দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, সাইন করো, না হলে তোমার ছেলে আর বোনের মৃত্যুর জন্য কিন্তু পরে আমাকে দোষ দিও না। মধু কোনো জবাব দিল না, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। অন্তরস্থলে জমে থাকা ভয় আর অসহায়তা একসাথে ফেটে বেরিয়ে এলো। সে বুঝতে পারছে না এই মুহূর্তে ঠিক ওর কি করা উচিত। জীবনে এতটা অসহায় অবস্থায় শেষ কবে পড়েছিল মনে করতে পারলো না মধু। এমন পরিস্থিতিতে পড়ার আগে মৃত্যু কেন হলো না ওর? ভাবতেই মধু ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্নারত অবস্থাতে মধু দুই হাত জোর করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি জাওয়াতকে ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আপনি কখনো আমার সাথে সুখী হবেন না। মুহূর্তে নাইবের মুখের রেখা কড়াকড়ি হয়ে গেল। ও আচমকাই মধুর চোয়াল চেপে ধরে মুখটা ওপরে তুলল। অতঃপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে শুধালো, জাওয়াদ? আর জাওয়াদ? ওহ, এই নামটা ছাড়া তোমার মুখে আর কিছুই নেই নাকি? ভালোই ভালোই সাইন করে দাও বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নাইব শক্ত হাতের চাপে ব্যথায় মধুর প্রাণ ওষ্ঠাগত। ওর দম বন্ধ হয়ে আসছে। মধু দু হাতে নাইভের কবজি চেপে ধরে ওকে নিজের থেকে সরানোর আপ্রাণ চেষ্টা চালালো। এইদিকে সামনের সোফায় বসে থাকা কাজী সাহেব এইসব দেখে আর চুপ থাকতে পারল না। উনি কঠিন গলায় বলল, এভাবে জোর করে ডিভোর্স করানো ধর্মসম্মত নয়, এমনকি আইনসম্মতও নয়। আমি কাজী সাহেব বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না। এর পূর্বেই কোনো সতর্কতা ছাড়াই নাইব মধুকে ছেড়ে দিয়ে নিজের কোমরে আটকানো হোলস্টার থেকে চকচকে কালো পিস্তলটা বের করে আনলো। পরের সেকেন্ডেই ট্রিগারে আঙুল চেপে ধরে আগ্নেয়াস্ত্রের ঠান্ডা ধাতব নলটা সরাসরি ঠেকিয়ে দিল কাজী সাহেবের কপালে। ভয়ে আঁতকে উঠল কাজী। বুকের ভেতর হাড়টা যেন থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। কপালে বিন্দু বিন্দু সেধবাড়ি জমে আছে।
এত বছরের কাজের জীবনে অনেক কিছুই সে দেখেছে, কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি। নাইভ ঠান্ডা গলায় শিশিয়ে শোধালো, আর একটা কথাও না, যা হচ্ছে চুপচাপ বসে দেখে দাও, না হলে প্রাণ নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, এই নিশ্চয়তা আমি দিতে পারছি না। কাজী রক্তশূন্য মুখে সোফায় বসে রইল। প্রাণের মায়া সবারই আছে। উনি করুণ চোখে মধুর দিকে তাকালো। মেয়েটার জন্য অসম্ভব মায়া লাগছে তার, কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ অসহায় সে। চাইলেও মেয়েটার জন্য কিছুই করতে পারবে না। এদিকে মধু ভয় আর আতঙ্কে থরথর করে কাঁপছে। হাত পা অবশ হয়ে আসছে, হৃৎপিণ্ডটা যেন পাগলের মতো লাফাচ্ছে। নাইব পাশ ফিরে মধুর দিকে তাকালো। দৃষ্টিতে কোনো কোমলতা নেই। ও তাড়া দেওয়ার গলায় শুধালো, সাইন করো। সময় নষ্ট করার মতো সময় আমার একদমই নেই। মধু ফুপিয়ে কেঁদে যাচ্ছে। বিরক্তিতে নাইবের মুখ দিয়ে চ বর্গীয় শব্দটি বেরিয়ে এলো। পরের মুহূর্তেই ও পিস্তলের অগ্রভাগে নিজের কপালে ঠেকিয়ে হালকা করে ঘষে হিসিয়ে শুধালো, রাগিও না আমাকে। আমি যা বলছি চুপচাপ শোনো, না হলে সত্যি দেখবে তোমার বোন আর ছেলের মৃতদেহ কোথাও পড়ে আছে। কাঁদতে কাঁদতে মধুর হেঁচকি উঠে গেছে। ও হাত জোড় করে মিনতি করলো, প্লিজ ওদের কোনো ক্ষতি করবেন না, আমি আমি সাইন করে দিচ্ছি। নাইবের ঠোঁটের কোণে বিকৃত তৃপ্তির হাসি খেলে গেল। এই তো, গুড গার্লের মতো কথা। নাইব টেবিল থেকে কলমটা তুলে মধুর দিকে এগিয়ে দিল। মধু কম্পিত হস্তে কলমটা নিয়ে নিল। এর পরের মুহূর্তেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই মধু দ্রুত বসা থেকে উঠে যে কয়েক ধাপ পেছনে সরে গেল। এরপর কলমের তীক্ষ্ণ ডগা নিজের কণ্ঠনালীর এক পাশে চেপে ধরল। নাইব ভুরু কুঁচকে গেল। মেয়েটার উদ্দেশ্য বুঝতে পেরে পরেক্ষণেই তীব্র রাগে ফেটে পড়ল। ও আগুন চোখে মধুর দিকে তাকিয়ে শুধালো, এটা করার চিন্তাও করো না, না হলে সামনে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। মধু ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পেলেও বাহিকভাবে নিজেকে শান্ত রাখলো। কয়েকবার চোখের পলক ঝাপটিয়ে থেমে থেমে শুধালো, কি করবেন আপনি? আমার ছেলে আর বোনকে খুন করবেন? করুন খুন, ওরাও মরে যাক আর আমিও মরে যাই, সব শেষ হয়ে যাক। অন্তত এই মানসিক যন্ত্রণা থেকে তো মুক্তি পাবে। নাইব বুঝতে পারলো পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে। ও এক পা সামনে এগিয়ে যেতেই মধু চিৎকার করে উঠল, আর এক পাও এগোবেন না। এক পা এগোলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে দেব। নাইব থমকে গেল। ও এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল। শ্বাসটা ইতিমধ্যে ভারী হয়ে গেছে। মেয়েটা এমন কিছু করে বসবে ঘুণ অক্ষরেও ভাবেনি। পরপর দুইটা গভীর শ্বাস টেনে নাইভ নিজেকে সামলে নিল। এইভাবে মেয়েটাকে বাগে আনা যাবে না। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। কয়েক সেকেন্ড নীরবতা শেষে নাইভ সংযত কণ্ঠে শুধালো, ঠিক আছে, শান্ত হও, বলো তুমি কি চাও। মধু হাতটা এখনো নিজের গলায় ঠেকানো। একটা দম টেনে ও দৃঢ় কণ্ঠে শুধালো, আমাকে এক্ষুনি ছেড়ে দিন, না হলে আজ এখানেই সব শেষ করে দেব আমি। চট্টগ্রামের অভিজাত এলাকায় মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 11 তলার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের 9 তলার ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো রোশনাল। পাসওয়ার্ড লকের ওপরে আঙ্গুল চালাতেই ডিজিটাল বিপ বিপ শব্দে দরজার লক খুলে গেল। দরজা খুলে ভেতরে ঢুকে লাগেজটা ড্রয়িং রুমের এক কোণে রেখে দেওয়ালে আটকানো সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো। পর মুহূর্তে ভিনটেজ ডিজাইনের ঝাড় ও ওয়াল লাইটগুলো একে একে জ্বলে উঠলো। লাইটের নরম আলোয় ঝলমল করে উঠলো চারপাশ। মার্বেলের মেঝে, ডার্ক ওক কাঠের ফার্নিচার, দেওয়ালে ঝুলে থাকা মিনিমাল আর্ট, সবকিছুতেই বিদ্যমান শীতল সৌন্দর্যের ছাপ।
এই ১১ তলা অ্যাপার্টমেন্টটা সম্পূর্ণ ওর নিজের। ৮ তালা আর ৯ তালাকে একত্রে মিলিয়ে ডুপ্লেক্স স্টাইলে বিশেষভাবে ইন্টেরিয়র ডিজাইন করানো হয়েছে। অ্যাপার্টমেন্টটা ও কিনেছিল মাস ৪ পূর্বে। ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হলে কোথাও দাঁড়িয়ে থাকার জায়গা দরকার, এই ভাবনা থেকেই সবকিছু আগেভাগে গুছিয়ে রেখেছিল রোশনাল। আজ সকালে রোশনাল গ্রে হাউস ছেড়ে স্থায়ীভাবে চলে এসেছে। ওখানে থাকা আর সম্ভব নয়। সম্পর্কের ভিড়ে, সুবিধাবাদীদের মুখোশধারী মাঝে সে নিজেকে আর আটকে রাখতে চায় না। রোশনাল ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কল ছেড়ে ঠান্ডা পানি হাতে মুখে ছিটিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল টানা কয়েক সেকেন্ড। চোখের নিচে হালকা ডার্ক সার্কেল পড়েছে, চোয়ালের রেখায় জমে আছে কঠিন দৃঢ়তা। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে চলে এলো রোশনাল। দেওয়ালে ঝোলানো ঘড়ির দিক থেকে চোখ পড়তেই ভুরু কুঁচকে গেল সামান্য। সকাল ১১টা বাজতে চলেছে। তার আর অপেক্ষা করার মতো সময় নেই। ও দ্রুত বাসা থেকে বেরিয়ে মেইন ডোর লক করে লিফট ধরে নিচে নামলো। এই অ্যাপার্টমেন্টে এক মুহূর্ত আসার ইচ্ছে ছিল না ওর, কিন্তু লাগেজ নিয়ে তো আর শহরে ঘুরে বেড়ানো সম্ভব নয়। গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিং লটের দিকে এগিয়ে গেল রোশনাল। নির্দিষ্ট জায়গায় পার্ক করা কালো বিএমডব্লিউ গাড়িটির দরজা খুলতে বের হলো রোশনাল। নির্দিষ্ট জায়গায় ইঞ্জিন স্টার্ট দিতে গাড়িটা জীবন্ত হয়ে উঠল। পরেক্ষণেই গাড়ি ছুটে চলল চট্টগ্রামের ব্যস্ত সড়কে। কিছুক্ষণের মধ্যেই ওর সোর্স ফোনে একটা লোকেশন পাঠিয়ে বলেছে, মধুর ফোনের লাস্ট শেষ ট্রাকেবল সিগন্যাল এইটা, এই এলাকাতেই ধরা পড়েছে। স্টিয়ারিং শক্ত করে ধরে রোশনাল কঠিন মুখে ড্রাইভ করে চলল। বুকের ভেতর চলছে চাপা ভয় আর প্রবল প্রত্যয় সংঘর্ষ। যদি মেয়েটার কিছু হয়ে যায়, ভাবনাটা মাথায় আসলেই রোশনালের পাগল পাগল লাগে। এই মেয়েটার কিছু হলে ও মরেই যাবে। রোশনাল আদৌ জানে না ওখানে গেল গেল ও মধু খুঁজে পাবে কিনা। আর ওর যতদূর জানা, এই লোকেশন খুঁজে পাওয়া কথাও নয়। তবুও অন্তরস্থল জুড়ে একটা আশা জমাট বেঁধে আছে। শহরের কোলাহল, যানজট, মানুষের ভিড় সবকিছুই ওর কাছে ঝাপসা ঠেকছে। যতটা সম্ভব গাড়ির গতি বাড়িয়ে দিল রোশনাল। চট্টগ্রামের ব্যস্ততার পেছনে ফেলে ও এগিয়ে চলল নির্দিষ্ট লোকেশনের দিকে। পুরো একটা দিন গড়িয়ে গেছে। রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে এখন দুপুরের কাছাকাছি সময় ছুঁয়ে ফেলেছে, অথচ মধুর কোনো দেখা মিলল না। ঘড়ির কাঁটা এগোচ্ছে নিজের নিষ্ঠুর নিয়মে। ড্রয়িং রুমের এক কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মায়া। চোখের পাতা ফুলে গেছে, গলা বসে গেছে অতিরিক্ত কান্নার ফলে। অন্তরস্থলে জমে থাকা ভয়, উৎকণ্ঠা আর অসহায়তার ভার সে আর বহন করতে পারছে না। বোনের জন্য অস্থির হয়ে উঠেছে ওর পুরো সত্তা। একদিকে বোনের জন্য অসীম দুশ্চিন্তা, অন্যদিকে মায়ের অভাব অনুভব করা, একটি ছোট্ট শিশুকে সামলানোর চেষ্টা। এই মিলিয়ে মায়া সম্পূর্ণরূপে বিধ্বস্ত। মেহেরানকে আর কোনোভাবেই শান্ত রাখা যাচ্ছে না। ছোট্ট ছেলেটা মাঝে মধ্যে বল হাতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছে, আর মায়ের কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ছে। বারবার কেবল চেনা পরিচিত কয়েকটা নির্দিষ্ট বাক্য আওড়ে চলেছে বাচ্চাটা। মাম্মাকে এনে দাও, আমার মাম্মা কোথায়? আমি মাম্মার কাছে যাব। মায়া ঝাপসা চোখে মেহেরানের দিকে তাকালো। ছেলেটা মেঝেতে বসে একটা রেস কার নিয়ে খেলছে। এই তো কিছুক্ষণ পূর্বে ও ছেলেটা কান্নাকাটি করে অস্থির হয়ে পড়েছিল। মায়া অনেক বুঝিয়ে শুনিয়ে বহু কষ্টে ওকে শান্ত করতে পেরেছে।
মায়া নিজেও জানে না কিভাবে এতগুলো ঘন্টা ও ছেলেকে সামলে রেখেছে। হয়তো ভালোবাসা, হয়তো দায়িত্ব, অথবা বোনের প্রতি শেষ অবলম্বনকে আঁকড়ে ধরে রাখার চিন্তা ওকে এই অবধি টিকিয়ে রেখেছে। মধুর কি হয়েছে এই প্রশ্নটা ওকে পাগল করে দিচ্ছে। এই মুহূর্তে ওর বোনটা কোথায়, কার সঙ্গে আছে, সুস্থ আছে তো, নাকি কোনো ভয়াবহ বিপদের মধ্যে আটকা পড়েছে? অজানা আশঙ্কাগুলো একটার পর একটা মাথার ভেতরে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাসের ন্যায় যেন, অথচ কিছুরই উত্তর ওর জানা নেই। মায়া উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে চলল ওর বোনটা যেন সুস্থ, নিরাপদ অবস্থায় ফিরে আসে। এই নিষ্ঠুর পৃথিবীতে ওর একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা মধু। মধু ছাড়া ওকে আগলে রাখার আর কেউ নেই। মা বাবার শূন্যতা পেরিয়ে জীবনের সব ঝড় ঝাপটা মোকাবিলার একমাত্র সঙ্গী ওর ওই বোনটাই। এখন যদি সেই বোনটার কিছু হয়ে যায় তাহলে ও কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে? এর থেকেও বড় ভয় মেহরানের ভবিষ্যৎ নিয়ে। মেহরান এখনো কত ছোট, মায়ের আদর ছাড়া, মায়ের সান্নিধ্য ছাড়া কিভাবে বড় হবে সে? মধু না থাকলে মায়া কিভাবে এই শিশুটাকে মানুষ করবে? আর শিশুই বা কিভাবে মাকে ছাড়া বাঁচবে? একে তো বাচ্চাটা জন্মের পর কখনো পিতৃত্বের ছায়া পায়নি, আর এখন মাতৃত্বের ছায়াটুকু কি হারিয়ে ফেলবে? এই ভাবনাটুকু মাথায় আসলে মায়ার বুক ফেটে যেতে চায়। মায়া নিয়ন্ত্রণ হারিয়ে পুনরায় ডুকরে কেঁদে উঠল। ওর বুক ফাটা কান্নায় ঘরের আবহ ভারী হয়ে গেল। দূরের আকাশে শুভ্র মেঘখণ্ড ভেসে বেড়াচ্ছে, পাখিরা উড়ে যাচ্ছে, বাহিরে হিমেল হাওয়া বইছে, অথচ এই সৌন্দর্যের একাংশ মায়া ছুঁতে পারে না। ও কেবলই বিষাদগ্রস্ত ঝাপসা চোখে সামনের রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা বিকালের দিকে হেলে পড়েছে। দিনের তপ্ত রোদ নরম হয়ে এসেছে। পশ্চিম আকাশে হালকা সোনালি আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশে ছাদের কার্নিশে বসে পাখিদের কলকলানির ধ্বনিতে পরিবেশ মুখরিত হয়ে আছে। ক্লান্ত দিন নিজের শেষে সৌন্দর্যটুকু উজাড় করে দিচ্ছে ধরনীর বুকে। মায়া কিচেনে রান্না বসিয়েছে, চুলার আঁচে ফুটছে ভাত, পাশের কড়াইয়ে চিকেন ভেজিটেবল রান্না হচ্ছে, আর রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে পড়া হলদেটে আলোয় কিচেনটা মলিনতায় ডুবে আছে। মেহরান পাশের রুমে ঘুমাচ্ছে। এমন সময় কলিং বেলটা সশব্দে বেজে উঠল। মায়া চমকে উঠল, বুকের ভেতরটা আচমকা দপ করে উঠল। চুলার আঁচ বন্ধ করে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল সে। এক মুহূর্তের জন্য মনে হলো মধু ফিরে এসেছে। এই ক্ষীণ নাজুক আশাটুকু আঁকড়ে ধরেই দরজার হ্যান্ডেলে হাত রাখলো মায়া। দরজা খুলতে স্তব্ধ হয়ে গেল মায়া। দরজার সামনে প্রায় ৬-৭ জন লোক দাঁড়িয়ে আছে স্বয়ংক্রিয় রাইফেল হাতে। সবাই কালো পোশাকে আবৃত, কঠোর মুখয়াব, চোখে কোনো অনুভূতির ছাপ নেই। এক ঝলক দেখতেই বোঝা যায় এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা সুরক্ষা বাহিনীর লোক। এরা সুরক্ষা বাহিনীর লোক। মুহূর্তেই মায়ার কলিজা শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে এলো। এরা কারা? আর ওর বাসায় কি দরকার? মায়ার চিন্তার জাল ছিন্ন করে একজন গার্ড রোবটিক অনুভূতি শূন্য কণ্ঠে শুধালো, আপনি দ্রুত ছোট স্যারকে নিয়ে প্রস্তুত হয়ে নিন ম্যাম, আপনাদের আমাদের সঙ্গে যেতে হবে। ম্যাম শব্দটা কানে যেতেই মায়ার ভুরু কুঁচকে গেল। ছোট স্যার কাকে বলছে ওরা? আর ওকেই বা ম্যাম বলে সম্বোধন করছে কেন? কোনো কিছুরই হিসাব মিলাতে পারছে না মায়া। নিজেকে সামলে নিয়ে ও বিভ্রান্ত কণ্ঠে বলল, আপনাদের নিশ্চয়ই ভুল ঠিকানায় এসেছেন। আমি আপনাদের কাউকেই চিনি না। আর ছোট স্যার বলতে কাকে বোঝাচ্ছেন? গার্ডরা একে অপরের দিকে তাকালো। একজন পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে ঠিকানা মিলিয়ে নিল। তারপর একই কণ্ঠস্বরে জবাব দিল, না ম্যাম, আমাদের কোনো ভুল হচ্ছে না, আমরা সঠিক ঠিকানায় এসেছি। আপনারা জলদি প্রস্তুত হয়ে নিন। প্রস্তুত হব মানে? চিনি না, জানি না, আপনাদের সাথে কেন যাব আমি? আমরা কোথাও যাব না, আপনারা দয়া করে চলে যান। দুঃখিত ম্যাম, স্যারের অর্ডার আছে, আপনাদেরকে যেতেই হবে। কোন স্যার, কার কথা বলছেন আপনারা? দুঃখিত ম্যাম, এ ব্যাপারে
আমরা কোনো উত্তর দিতে পারবো না। পাগল পেয়েছেন নাকি? উত্তর দিতে পারবেন না? অথচ জোর করে নিয়ে যেতে চান। ভালোই ভালোই এখান থেকে চলে যান। না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। গার্ডরা আবার একে অপরের দিকে তাকালো। নিঃশব্দে চোখের ইশারা আদান প্রদান হলো। ওরা আর কথা বাড়ালো না, শুধু একে অপরের দিকে ক্ষীণ ইশারা করলো। পরের মুহূর্তে মায়া কিছু বুঝে ওঠার পূর্বেই একজন গার্ড এগিয়ে এসে মায়ার মুখে ক্লোরোফর্ম স্প্রে করলো। তীব্র ঝাঁঝালো গন্ধে মায়ার নিঃশ্বাস আটকে গেল। চোখ ঝাপসা হয়ে এলো, মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠলো। ওরা কোনো ঝামেলা চায় না। মায়া যদি সত্যিই চিৎকার করে তাহলে বিষয়টা জটিলতার রূপ নিবে। ক্ষণকালের ব্যবধানে মায়ার শরীরটা নিস্তেজ হয়ে এলো। ও মাটিতে লুটিয়ে পড়ার পূর্বেই দুইজন ওকে সাবধানে ধরে নিল। একজন গার্ড নিঃশব্দে ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ল। ড্রয়িং রুম পেরিয়ে পাশের রুমের দরজাটা ঠেলে ভেতরে গেল। বিছানার দিকে চোখ যেতেই দেখলো বাচ্চা ছেলেটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গভীর ঘুমে শিশুটার বুক ওঠানামা করছে ছন্দময় ভাবে। লোকটা আর দেরি করলো না, ঘুমন্ত মেহেরানকে কোলে তুলে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষমান গার্ডরা দৃশ্যটা দেখে আর সময় নষ্ট করলো না। একজন দ্রুত ফ্ল্যাটের ভেতরে ঢুকে দরজাটা টেনে বাহির থেকে বন্ধ করে দিল। তারপর ওদের দুজনকে বাড়ির বাহিরে নিয়ে এসে সাবধানে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। সেকেন্ডের ব্যবধানে গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। ইঞ্জিন স্টার্টের শব্দ ভেদ করে নেমে এলো সন্ধ্যার প্রথম আধার। গাড়ি চলতে শুরু করলো চট্টগ্রামের ব্যস্ত রাস্তার বুকে। গাড়িটা মিশে গেল অনায়াসে। বিকেলের আলো তখন ধীরে ধীরে বিদায় নিচ্ছে ধরণীর বুকে। রাতের তমসাচ্ছন্ন আঁধার পুরো ধরণীকে গ্রাস করেছে। চারপাশে গভীর নিস্তব্ধতা। দূর কোথাও একটা রাতজাগা পাখির করুণ ডাক ভেসে আসছে, আসনির সংকেতের পূর্বাভাস স্বরূপ। চারিদিক ঘিরে অল্প দূরত্ব বজায় রেখে রাইফেল হাতে দাঁড়িয়ে আছে কয়েকজন গার্ড। কালো পোশাকে আবৃত অবয়বগুলো নীরব প্রহরীর মতো পাহারা দিচ্ছে বিভীষিকাময় মুহূর্তটাকে। আপাতত ওদের অস্তিত্ব এই মুহূর্তে কালো পুতুলের ন্যায় বিদ্যমান। সামনে যা ঘটছে সেই ঘটনার নীরব সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা পর্যালোচনা করাই এখন ওদের একমাত্র কাজ। আধো বৃত্তাকারের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে নাইভ আর রোশনাল। রোশনালের ধূসর বাদামি চোখের গহ্বরে কেবলই অবিশ্বাসের ভয়ঙ্কর তুফান। সেই চোখে এক সময় ছিল শুধুই আস্থা আর ভ্রাতৃত্বের উষ্ণতা। আজ সেখানে দাবানলের ন্যায় জ্বলছে প্রতারণার আগুন। চওড়া সুঠাম পিঠের রক্তে প্লাবিত, তাজা রক্ত গড়িয়ে পড়ছে শ্বেত মার্বেলের মেঝেতে। যাকে সে বন্ধু নয়, নিজের সহোদরের মতো সর্বদা ট্রিট করত, সেই মানুষটাই আজ পেছন থেকে ছুরি বসিয়েছে। বিশ্বাসের এমন নির্মম পরিণতির জন্য নিজের উপরই বিদ্রূপ ছুড়ে দিল সে। ক্ষণিক্ষণের পর ব্যবধানেই ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি, এক চিলতে হাসি ভেসে উঠল। আমি কতটা বোকা হলে তোকে ভাই ভাবতাম নাইব। রিক্ত শূন্য হয়ে পড়া মস্তিষ্ক আর বিশ্বাসঘাতকতার অতলে তলিয়ে যাওয়া আত্মা নিয়ে রোশনাল আর দাঁড়িয়ে থাকতে পারল না। ভগ্ন ইমারতের মতো শরীরটা ধীরে ধীরে ধসে পড়ল শ্বেত মার্বেলের ফ্লোরে। শরীরের শরীরে যতটা আঘাত পেয়েছে তার শতগুণ আঘাত লেগেছে পাঁজরের ভেতর ঢিপ ঢিপ করা নরম হৃৎপিণ্ডে। চারপাশের সব শব্দ, সব দৃশ্য ক্রমশ ওর ভাবনার জগতের বাইরে সরে যাচ্ছে। চোখ দুটো খোলা রাখা দায় হয়ে পড়ছে। বুকের ভেতর কোনো এক তৃষ্ণার্ত আত্মা বারবার চিৎকার করে বলছে, মৃত্যুর অন্তিম লগ্নে ঢলে পড়া প্রাণটা কি শেষবারের মতো নিজের প্রাণ সঞ্জীবনী পাখিটাকে দেখতে পাবে না? মেয়েটাকে একটা সাজানো সংসার দিতে পারলো না, একটুখানি সুখের মুখ দেখাতে পারলো না।
ওর ছোট্ট অস্তিত্বটাকে বুকে জড়িয়ে ধরে। কখনো বলা হলো না ওর পাপা ওকে ভীষণ ভালোবাসে, ওকে প্রচন্ড মিস করে। এইসব ভাবনাতেই রুশনালের ক্ষতবিক্ষত হৃৎপিঞ্জর তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল। এই মুহূর্তে নাইফকে চূড়ান্ত মৃত্যুর স্বাদ দিতে ইচ্ছে করছে, কিন্তু মন, মস্তিষ্ক আর শরীর তিনটেই এর বিপরীতে অবস্থান করছে। ক্ষত স্থান থেকে অবিরত রক্ত ঝরছে, সাদা মেঝেটা রক্তাবর্ণ ধারণ করেছে। বিশ্বাসঘাতকতার ছাপ এঁকে দিয়ে নাইফ ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো রুশনালের নিস্তেজ রক্তাক্ত শরীরের সামনে। রক্তে ধরা ধারালো ছুরিটার অগ্রভাগ থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। রক্তের সেই টুপটাপ শব্দ রুশনালের কানে বজ্রঘাতের ন্যায় আঘাত হানছে। নাইব এক মুহূর্ত থেমে থেকে কণ্ঠে বিকৃত অনুতাপের ছাপ ফেলে শুধালো, আমি দুঃখিত জাওয়াদ, বিশ্বাস কর আমি এটা করতে পারিনি। রুশনাল তাচ্ছিল্য হেসে বলল, এক ফোঁটা রক্ত ওর ঠোঁটের কোণ বেয়ে নেমে এলো। নাইব চোখে চোখ রেখে অস্পষ্ট স্বরে শুধালো, দুঃখিত তাই না? ভালোই করলি, সামনে থেকে পারলি না তাই কাপুরুষের মতো পেছন থেকে ছুরি বসালি। নাইব দৃষ্টি সরিয়ে নিল, এক মুহূর্ত নীরব থেকে শুধালো, কি করব বল? নিজের সুখের জন্য মানুষ সব করতে পারে। মধু আমার সুখ, আর তুই বেঁচে থাকলে মধু কখনো আমার হবে না জাওয়াদ। তোর কেন মনে হলো আমি মরে গেলে মধু তোর হবে? বিশ্বাস কর, যদি এই মুহূর্তে পারতাম তোর হৃৎপিণ্ডটা আমি শরীর ছিঁড়ে বের করে আনতাম। নাইবের চোখের কোণে ক্ষণিকের জন্য দ্বিধা ঝলকে উঠল, কিন্তু পরেক্ষণেই কঠিন হয়ে গেল ওর মুখায়ব। ঘড়িটাকে সামান্য কাঁধ করে বিগলিত হেসে উত্তর দিল, এই কাজ এই কাজটা যদি হিসেব করি তাহলে কেমন হবে বলতো? সেই মুহূর্তে রাতের নিস্তব্ধতা ছিন্ন করে এক বিশাল বিকট শব্দ আছড়ে পড়ল চারপাশে। ঝড়ের গতিতে ছুটে আসা বুলেটের সংঘর্ষে নাইভের ডান হাতটা এক ঝলকে রক্তাক্ত হয়ে পড়ল। তীব্র যন্ত্রণায় একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো ওর মুখ থেকে। মুহূর্তেই হাতের বাহু ফেটে রক্ত ছিটকে পড়ল চারিদিকে। ধারালো ছুরিটা হাত থেকে ছিটকে পড়ে গেল মার্বেলের মেঝেতে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সে আশেপাশে তাকিয়ে থাকা গার্ডদের কেউই কিছু বুঝে ওঠার সুযোগ পেল না। নাইভ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে ধরল, আহত হাতটা নিয়ে মেঝেতে লুটিয়ে থাকলো। অন্য হাত চেপে ধরে ঘাড় ঘুরিয়ে তাকালো বুলেট ছোড়া ব্যক্তিটিকে শনাক্তর উদ্দেশ্যে। সেই মুহূর্তে নিস্তব্ধ অন্ধকার ভেদ করে শোনা গেল এক জোড়া ভারী বুটের শব্দ। কিয়ৎক্ষণের মধ্যে আবছা অন্ধকার বিদীর্ণ করে সামনে এগিয়ে এলো এক পরিচিত অবয়ব। রুশনালের ঠোঁটের কোণে ক্ষীণ এক চিলতে হাসি খেলে গেল। ওইটা যেন এক ফোঁটাও অক্সিজেনের সন্ধান পেল। যখনই রুশনালের সোর্স ওকে লোকেশনটা সেন্ড করেছিল, তখনই সন্দেহের তুমুল ঝড় ওর মাথা চাড়া দিয়ে উঠছিল। আসার পথে বারবার নিজেকে বুঝিয়েছে সোর্স হয়তো ভুল করে ওকে এই লোকেশনটা পাঠিয়েছে, কিন্তু ওর মিথ্যা ভাবনা প্রমাণ করে মধুকে এখানেই খুঁজে পেয়েছে রুশনাল। নাইব যে এমন নোংরা বিশ্বাসঘাতকতা করবে এটা রুশনাল কল্পনাতেও ভাবেনি। সেই মুহূর্তে ও ইরানকে টেক্সট করে সবটা জানিয়ে দিয়েছিল, কিন্তু ইরান যে এখানে চলে আসবে সেটা রুশনালের ধারণার আশেপাশেও ছিল না। রুশনাল যতদূর জানে ইরান বিকেলের ফ্লাইটে সিঙ্গাপুরে যাবে ওর মায়ের কাছে। ওর মা এখনো সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ও 2 দিন পূর্বে নিজের স্যালারি বাবদ আরো কিছু এক্সট্রা অ্যাকাউন্ট থেকে উইথড্রল করার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ব্যাক করছে। অথচ আজকে সকালে ইরান ইরান ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে, কারণ কোম্পানির ফিনান্সিয়াল পেপারসে সিইও-এর সাইন ছাড়া এক্সট্রা পেমেন্ট ওঠানো কোম্পানির রুলস এর বাইরে। তাহলে ছেলেটা নিজস্ব কাজ শেষে কি এখনো ঢাকায় ফিরে যায়নি? প্রশ্নটা হানা দিল রুশনালের রিক্তশূন্য মস্তিষ্কের গহ্বরে। কিন্তু এখন এইসব নিয়ে ভাববার সময় কোথায়? ভাগ্যিস মধুর ফোনটা ওর পরনের কামিজের পকেটেই ছিল, না হলে লোকেশন ট্র্যাক করতে এত দ্রুত মধুর কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না। ভয় আর চরম মানসিক চাপে মধু নিজেও বেমালুম ভুলে গিয়েছে ফোনটা ওর কাছেই আছে। কাপড় পাল্টানোর সময় ফোনটা চোখে পড়েছিল ঠিকই, কিন্তু কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওর সাথে থাকা নাইব অনুগত মেয়েটাকে ফোনটা নিজের হেফাজতে নিয়ে নিয়েছে। চার্জ না থাকার ফলে ফোনটা সুইচড অফ অবস্থাতেই ছিল। পরবর্তীতে ব্যবহার করার উদ্দেশ্যে মেয়েটা ফোনটা অন করতেই সঙ্গে সঙ্গে লোকেশন পিং করে ফেলেছিল রোশনালের লোকেরা। ইরান এক নজর রোশনালের রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। পরের মুহূর্তে সরাসরি নাইবের দিকে বিষাক্ত কণ্ঠে বাক্যবাণ ছুড়ে দিল। ভাবিনি বন্ধুত্ব আর বিশ্বাসের মর্যাদা তুই এইভাবে দিবি নাইব। এদিকে নাইবের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। এই মুহূর্তে এই জায়গায় ইরানকে কোনোভাবেই আশা করেনি। ছেলেটা না সিঙ্গাপুরে ছিল, তাহলে ফিরে এলো কবে? এদিকে আহত হাত থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে, অথচ নাইভের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখনো নিজের বিস্ময় ভাব কাটিয়ে উঠতে পারছে না। ইরান বিষণ্ণ হেসে শুধালো, সম্পর্কটা বন্ধুত্বের হলেও রুশ তোকে সবসময় ভাই ভেবে এসেছে, নিজের ছায়ার মতো বিশ্বাস করেছে তোকে। আর সেই তুই কাপুরুষের মতো সবকিছু পিঠে ছুরি বসাতে দ্বিধা করলি না শুধু একটা মেয়ের জন্য। নাইভ ক্ষীণ হাসলো। ইরান যদিও সত্যি বলেছে, কিন্তু এই মুহূর্তে ওর মন মানসিকতা এই চরম সত্যিটা মেনে নিতে নারাজ। ও হিসিয়ে শুধালো, ভালোবাসা মানুষকে এক নজর অন্ধ করে দেয় ইরান। তুই এসব বুঝবি না, জীবনে ভালোবাসিসনি তো কখনো কাউকে, বাসলে ঠিকই বুঝতি। ইরানের তাচ্ছিল্য হাসলো, না, ভালোবাসা মানুষকে অন্ধ বানায় না, প্রতিহিংসা আর লোভ মানুষকে অন্ধ বানায়, তাদের অন্তরস্থলে পশুত্বের রূপ নেয়। নাইব ঠোঁট বাঁকিয়ে হাসলো, সেই হাসিতে আছে কেবলই উন্মাদ আত্মতৃপ্তি আর নির্লজ্জ বিধ্বংসী স্বীকারোক্তির বিষ। ও ইরানের থেকে দৃষ্টি সরিয়ে রুশনালের দিকে তাকালো। পর মুহূর্তেই এক চরম চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো স্পর্ধা দেখিয়ে শুধালো, হ্যাঁ আমি প্রতারক। কার সঙ্গে প্রতারণা করেছি? এখন কি করবি? আমাকে মেরে ফেলবি? তাহলে মার। জানি তোর অনেক ক্ষমতা, মধুকে না হয় আমার হাত থেকে বাঁচিয়ে নিবি, কিন্তু তোর ছেলেকে পারবি তো বাঁচাতে? জাওয়াদ। মুহূর্তেই রুশনালের ফ্যাকাশে মুখটা কঠিন হয়ে গেল। যন্ত্রণা, বিশ্বাসঘাতকতা আর ক্ষোভ এক হয়ে বিস্ফোরণের ন্যায় ছড়িয়ে পড়ল মস্তিষ্কের অতল গহ্বরে। শরীরের ব্যথা, মনস্তাত্ত্বিক গভীর ক্ষত, তীব্র রক্তক্ষরণ কিছুই এই মুহূর্তে ওকে আর টলাতে পারল না। ঢিপ ঢিপ করা হৃৎপিণ্ডে আগুন ধরিয়ে দিল মিশ্রিত বাক্যটা। রোশনাল হুংকার দিয়ে উঠল। ওর হিংস্র গর্জনে রাতের নিস্তব্ধতা, অন্ধকার কেঁপে উঠল। আমার ছেলের দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? পরের ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে কেউ ঠিকভাবে কিছুই বুঝে ওঠার
অবকাশ পেল না। অদূরে দাঁড়িয়ে থাকা গার্ডের হাত থেকে রুশনালের একটা চাপাতি ছিনিয়ে নিল। অতঃপর অতীব ক্ষিপ্ততার সঙ্গে বজ্র গতিতে নাইভের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রচণ্ড আঘাতে নাইভের ধরাশায়ী হয়ে মেঝেতে আছড়ে পড়ল। পরক্ষণে রুশনাল ওর বুকের ওপর চেপে বসল। এই মুহূর্তে সময় নষ্ট করল না সে। মাংস কাটার মতো ওর পাঁজরের প্রতিটা হাড় চাপাতিতে ঠাস ঠাস করে কেটে ফেলল। হাড়গোড় কাটা শেষে যখন হৃৎপিণ্ডের সন্ধান পেল, তৎক্ষণাৎই এক হাত ঢুকিয়ে দিল ওর রক্তাক্ত বুকের ভেতর। অতর্কিত থাবায় খামচে ধরল নরম ঢিপ ঢিপ করা মাংসপিণ্ডখানি। তীব্র মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকলো নাইভ। সময় নষ্ট করলো না রুশনাল। বন্য হিংস্র টানে শরীরের ভেতর থেকে ছিঁড়ে বের করে আনলো নাইভের হৃৎপিণ্ড। ছলকে আসা রক্তের ঝাপটায় মুখ্য অবয়ব সিক্ত হয়ে উঠল রুশনালের। রক্তে রঞ্জিত হলো পরনের সাদা সিল্কি ফেব্রিকের শার্টের এক অংশ। তীব্র ক্রোধের তাড়নায় থরথরিয়ে কেঁপে উঠল আর ওর অস্বস্তি। এমন ভয়াবহ দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা প্রতিটা মানুষ বাকরুদ্ধ হয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে কেউ প্রতিহত করার সময়টুকু অবধি পেল না। প্রত্যেকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রুশনালের দিকে। রুশনাল ভ্রূক্ষেপহীন ভাবে কিছুক্ষণ বসে থেকে নিরাসক্ত ভঙ্গিতে হাত থেকে ছুঁড়ে ফেলে দিল নাইভের ক্ষত বিক্ষত হৃৎপিণ্ডটা। এক পলক ইরানের বিদ্যুৎ পৃষ্ঠ মুখের দিকে তাকিয়ে উঠে এগিয়ে গেল মধুকে আটকে রাখা কক্ষের উদ্দেশ্যে। এইদিকে ইরান ঠায় দাঁড়িয়ে রইল একই জায়গায়। রুশনালের এতটা হিংস্রতা সে আশা করেনি। চোখ দুটোই যেন ধাঁধা লেগে গেছে। ও নিষ্প্রাণ দৃষ্টিতে নাইভের রক্তাক্ত মৃতদেহটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তমসাচ্ছন্ন অন্ধকার চিরে বিশাল বাড়িটার দ্বিতীয় তলার করিডোরের সামনে এসে দাঁড়ালো একটা অবয়ব। দীর্ঘ করিডোর জুড়ে ঘোর লাগানো নিস্তব্ধতা জমাট বেঁধে আছে। মৃদু আলোয় ভেজা মেঝেতে লম্বা ছায়াটা কেঁপে উঠছে প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে। শরীর রক্তে ভিজে একাকার, পরিধেয় বসনের ফাঁক ফোকর গলে চুইয়ে পড়ছে গাঢ় লাল ধারা। পিঠের কাছটায় আড়াআড়ি ভাবে দুটো দগদগে ক্ষত। সেখানটায় রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। পা দুটো ঠিক মতো সঙ্গ দিচ্ছে না। দেখে মনে হচ্ছে এই মাত্রই কোনো বিভীষিকার ভেতর দিয়ে ছোট্ট হেঁটে এসেছে সে। হাঁটতে হাঁটতে হাতে থাকা রক্তাক্ত চাপাতিটা প্রচন্ড ঘৃণার সঙ্গে অদূরে ছুঁড়ে ফেলল। লোহার বস্তুটা করিডোরের মেঝেতে আছড়ে পড়ে বিকট শব্দ তুলল। সেই শব্দে জমাট বাঁধা অন্ধকার আরো একবার নিরবিচ্ছিন্নভাবে কেঁপে উঠল। করিডোরের শেষ মাথায় এসে থামল রুশনাল। একটা ভারী নিঃশ্বাস ফেলে এপাশ ঘুরে দরজা নব ঠেলে ভেতরে ঢুকলো সে। ঘরের ভেতরটা আলো আঁধারিতে ডুবে আছে। রুশনাল শূন্য চোখে তাকিয়ে রইল বেডের কর্নারের বরাবর ফ্লোরে বসে থাকা ওর প্রাণ সঞ্জীবনী পাখিটার দিকে। নববধূর সাজে থাকা মধু এতক্ষণ বেডের পাশ ঘেঁষে ফ্লোরে হাঁটুতে মুখ গুজে বসে কান্নায় মগ্ন ছিল। আকস্মিক দরজা খোলার ক্ষীণ শব্দে চমকে উঠল মেয়েটা। পরক্ষণেই সে মুখ তুলে দরজার দিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিটির মুখ দর্শন হতেই এক মুহূর্তের জন্য মধু স্থবির হয়ে গেল। পরক্ষণেই সমস্ত ভয় আতঙ্ক পেছনে ফেলে মধু উঠে দাঁড়ালো। এক মুহূর্ত অপেক্ষা না করে ও ছুটে সোজা ঝাঁপিয়ে পড়ল রুশনালের সুঠাম বক্ষ পিঞ্জরে মাঝে অপ্রস্তুত হয়ে। আলিঙ্গনে রুশনাল মুহূর্তেই হাঁসফাঁস করে। মুহূর্তে ভারসাম্য হারিয়ে কয়েক ধাপ পেছনে সরে গেল।
তবুও 2 হাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরল মেয়েটাকে। ওর বুকের ভেতর মাথা রেখে মধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে কেঁদে যাচ্ছে। রোশনাল চোখটা বন্ধ করে মেয়েটার মাথার অগ্রভাগে ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটের কোণে ক্ষীণ এক টুকরো হাসি খেলে গেল অজান্তেই। রোশনালের রক্তাক্ত ক্ষতবিক্ষত শরীরটা দাঁড়িয়ে থাকার সায় দিচ্ছে না। পরের মুহূর্তেই শক্ত বলিষ্ঠ শরীরটা ভগ্ন ইমারতের মতো ধীরে ধীরে ধসে পড়ল। মধু ওকে আঁকড়ে ধরে রাখার প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু তার তুলতুলে নরম শরীরটা রোশনালের ভার বহন করতে অক্ষম হলো। ক্ষণকালের ব্যবধানে ফ্লোরে লুটিয়ে পড়ল রোশনালের রক্তাক্ত দেহটা। মুহূর্তেই মধুর চোখ টানলো রোশনালের পিঠে শুকিয়ে জমাট বাঁধা রক্তের নিচে থাকা দগদগে ক্ষতটা। মধু হতবিহ্বল হয়ে গেল। এই ক্ষতগুলো নিঃশব্দে সাক্ষ্য দিচ্ছে ঘটে যাওয়া ভয়াবহতার। মধু হাঁটু গেড়ে বসে কম্পিত হস্তে রোশনালের মাথাটা তুলে নিজের কোলের ওপরে রাখলো। চোখের কোণ বেয়ে ইতিমধ্যে নেমে এসেছে অবিরত জলধারা। চোখ খুলুন। কি হয়েছে আপনার? জি, চোখ খুলুন। অপর পক্ষ থেকে সাড়া এলো না। মেয়েটার কান্না আহাজারি। সব শেষ। চোখ খুলুন, প্লিজ চোখ খুলুন। আপনার কি হয়েছে? অপর পক্ষ থেকে সাড়া এলো না। মেয়েটার কান্না আহাজারি। সবই রোশনালের মস্তিষ্কের অতল গভীরে পৌঁছাচ্ছে, অথচ শরীর ফিরতি সাড়া দিতে পারছে না। ধূসর বাদামি চোখ দুটো বন্ধই রয়ে গেল। মধু ওকে ডাকতে ডাকতে নিজের কথায় জড়িয়ে ফেলল। কান্নার শব্দ ভেঙে ভেঙে বেরোচ্ছে কণ্ঠনালী চিরে, অথচ স্বার্থপর রোশনাল নির্জীব অসাড় হয়ে ভেঙে চুরে পড়ে রইল মধুর কোলের কাছে। আপনি শুনছেন না কেন আমার কথা? প্লিজ এমন করবেন না। চোখ খুলুন একবার, প্লিজ চোখ খুলুন। আমাকে আমাকে আমাদের ছেলেকে এভাবে একা করে দিতে পারেন না আপনি। মধুর কণ্ঠনালী ফেটে তীব্র আত্মচিৎকার বেরিয়ে এলো। আচমকা মধুর চিৎকার ছিন্ন বিচ্ছিন্ন করে ভারী পদক্ষেপ কক্ষের ভেতরে ছুটে এলো ইরান। ইরানকে দেখা মাত্রই মধু অস্পষ্ট কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে শুধালো, ভাইয়া দেখুন না, জাওয়াদের চোখ খুলছে না, আমার কথাও শুনছে না। ও তো আপনার সব কথা শুনে। প্লিজ ওকে বলুন না উঠতে। কথা শেষ হওয়া মাত্রই দিশাহীন কান্নায় ভেঙে পড়ল মধু। ইরান এক মুহূর্ত সময় নষ্ট করলো না, দ্রুত রোশনালের পালস চেক করলো। হৃদস্পন্দন আছে, কিন্তু অস্বাভাবিক ধীর এবং অনিয়মিত। পরিস্থিতির ভয়াবহ। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। সময় নষ্ট করা যাবে না। ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ইরান অত্যন্ত সাবধানে রোশনালের রক্তাক্ত শরীরটা টেনে তুললো। এক হাতে ওকে জড়িয়ে ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ওকে গাড়ির ব্যাক সিটে সাবধানে শুইয়ে দিল ইরান। রোশনালের মাথাটা মধুর কোলের ওপরে রাখা। এইদিকে মধুর কান্না কোনোভাবেই থামছে না। কিয়ৎক্ষণের মধ্যেই স্টার্ট হতেই ইঞ্জিন রাতের নিস্তব্ধতা ছিঁড়ে গাড়ি ভেতরে চলতে লাগলো। তারপর গাড়িটা ছুটে চলেছে। নিষ্ঠুর অন্ধকার রাত কেবল সাক্ষী স্বরূপ তাকিয়ে রইল একটা প্রাণকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টার দিকে।